জাঙ্কুক হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারম্যার কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে, তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। কিম্বারিতে তেল ঘরটা 2 তলায়, একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। জাঙ্কুকের দম বন্ধকর জীবনের একটি মাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18তে পা দেয়া জাঙ্কুক গিয়ে পৌঁছালো তের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন যেন বিষণ্ণ করে তুলছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে জাঙ্কুক ভেতরে ঢুকলো। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটি ছায়ামূর্তি, এই গরমের মাঝেও গায়ে কাঁথা চড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটাতেই বুঝতে স্পর্শের প্রয়োজন নেই জাঙ্কুকের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকু তার ভীষণ চেনা। টিয়াপু! হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো জাঙ্কুক। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়াচড়া নেই। আরেক দফায় ডাকলো সে, আপু! এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। তে উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুলল। মৃদু গলায় উত্তর করলো, তুমি কাল আসো আলাদিন, আপু একটু রেস্ট নিচ্ছি। আপু, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় তের কথা ভীষণভাবে মান্য করলেও আজ জাঙ্কুক কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। তে কাঁথা সরিয়ে উঠে বসলো। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখলো জাঙ্কুককে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি এখন কি করব? আমার কিছুই ভালো লাগছে না। তে নিজের কপাল ঘষলো, একটি দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী, আলাদিন। আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু, বলছি তো, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতে হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে কাই নিকির মতো গুরুত্বপূর্ণ না? ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কাল এসো? জাঙ্কুক হঠাৎ করে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। তেও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন করছে কেন? বিছানা ছেড়ে শঠান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজে তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল জাঙ্কুক। তার মায়াবী কালো চোখ জোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। তে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী, একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল জাঙ্কুক। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ তেও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ আমি স্বার্থপর, এটা আজকে বুঝেছো তুমি? আই এম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট, আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক and you are an attention seeking immature. তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। টিয়াপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমায়। দেয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে জাঙ্কুক। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনোই হাঁটুর উপর। চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটির কথা স্মরণে আসছে, যে দিনটার পর সে আর কখনো তের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। জাঙ্কুকের একটুও ব্যথা লাগেনি। শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূত হয়নি, শুধু অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেরি বুঝি নতুন করে তাকে আস্তে পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময়ই নিজের কাঁধে একটা চিরচেনা স্পর্শ অনুভব করলো জাঙ্কুক। সে এক চুলও নড়ল না।
অথচ মমতাময়ী বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়লো জাঙ্কুক। একই কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরলো শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু জিনের কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। জিন ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন, নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। জাঙ্কুকের মাথার চুলে আঙুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাই চ্যাম্প, তের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে। তুই রাগ করিস না, তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছা হবে কিছু একটা ধ্বংস করে ফেলি, সেখানে তেজান তো 4 মাসের নাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ, আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও, ফিসফিস করে বলল জাঙ্কুক। জিন তৎক্ষণাৎ চুপ করে গেলেন, ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। জাঙ্কুক জিনের কাঁধে মাথা গুজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গুঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা তেজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেওয়া হবে। সময়টা এখন রাত। জিন অনেক জোরাজুরি এবং রীতিমতো যুদ্ধ করে আইইউ এর সাথে থেকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু জিন জানেন তে 2 দণ্ডও শান্তিতে বাড়িতে থাকবে না, হয়তো এর মধ্যেই আবার ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং জাঙ্কুক বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে জাঙ্কুক হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম? জিন জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। জিন আরো কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারলেন না। মৃদু ফুঁপিয়ে ওঠার শব্দ প্রতিধ্বনি হলো কেবিন জুড়ে। বিছানার উপর তেজানের ছোট শরীরটা নড়ে চড়ে উঠেছে, চোখ মুখ কুঁচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নাড়ছে ভীষণভাবে। জাঙ্কুক মায়ের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল, বিছানার কাছে গিয়ে ছুপল। নিষ্পাপ শিশুটি ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবার অপরাধ বোধে তার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একটি আঙুল তুলে সে তেজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপল তার, হেই পোটলা, মিসড ইওর পার্টনার ইন ক্রাইম। স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলেও কেমন যেন বিষণ্ণ শোনালো সবটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেললো জাঙ্কুক। তেজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। জাঙ্কুকের চোখ জোড়া চকচক হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারলো না কি করবে, কি করলে তেজান শান্ত হবে। আম্মু, তে আপুকে ডাকো। মম, মম, আপুকে তুই পারবি, জাঙ্কুক বিহ্বল হয়ে বলেছিল, কিন্তু চিন্তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিলেন। আশ্বাসস্বরূপ বললেন, তুই ওর বাবা জাঙ্কুক। বাবা শব্দটা বুঝি গোত্তা খেলো জাঙ্কুকের হৃদয়ের দুয়ারে। জিন সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস? জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। স্কিন টু স্কিন, সেটা কি? মৃদু হাসলেন জিন, বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে ছটফট করতে থাকা তেজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন, স্কিন টু স্কিন হলো বাচ্চার সঙ্গে বাবা মার বন্ডিং এর জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডি টেম্পারেচার ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেনসিটিভ হয়, স্কিন কন্ট্যাক্ট হলে ওরা সহজেই মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। জাঙ্কুক জিনের কথা অনুযায়ী কাজ করলো। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করে নিল। সোফায় হেলান দিয়ে বসলো সে। জিন সাবধানে তেজানকে ধরে সরাসরি বুকের উপর রাখলেন। জাঙ্কুকের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতেই তেজানের ফোপানো ক্রমশ মিয়ে এলো। তার বুকের উপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। জাঙ্কুক ভীষণ রকম অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা? বিশ্বাস হতে চাইল না তার। একটি হাত তুলে অতি সন্তর্পণে সে রাখলো তেজানের পিঠের উপর।
আরামবোধক একটি গোঙানি তুলে চোখ বুজে ফেললো তেজান। জাঙ্কুকের চোখে জোড়া প্রসারিত হলো, তাতে জলজল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণই তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। জিন অবধি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবত ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। জাঙ্কুক তেজানকে নিজের বুকে আরো ঠিকঠাকভাবে শুইয়ে আগলে ধরে রাখলো। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। জিন একটি ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমছে জানেন না, তাই দ্রুত বললেন, আমি একটু বাইরে ডাক্তারদের সাথে কথা বলে আসছি, তুই থাক ওর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। জিন চলে যেতেই গোটা কেবিনে শুধু জাঙ্কুক আর তেজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার জাঙ্কুক। তার বুকে লেপ্টে থাকা ছোট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটির ইমরাতের মতো ভেঙে পড়বে সবকিছু। তেজান গভীর শ্বাস টানছে। জাঙ্কুক ঝুঁকে কোণেও দেখল। সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশি বার নিঃশ্বাস প্রশ্বাস নেয় ছোট বাচ্চারা। চোখ দুটো আর বুঝেনি তেজান। চুপটি করে পিতার বুক ঘেঁষে বুঝি সে তার হৃদস্পন্দন শুনছে। জাঙ্কুক অজান্তেই তেজানকে তোলাতে লাগলো। আমার পোটলা। তেজান সঙ্গে সঙ্গে জাঙ্কুকের বুকে হাত ঢুকে প্রতিবাদ জানালো। ডাক্তার চেনে গিয়েছে নাকি? মুচকি হাসলো জাঙ্কুক। কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাঁটা দেখলো, তখন আলতো করে আঙুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। পোটলার জন্য বাবার এত কষ্ট হচ্ছে কেন বলো তো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? তেজানের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল জাঙ্কুক। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে জাঙ্কুক ধীরে বিছানার উপর আধশোয়া হয়ে বসলো। বুকের উপর শুয়ে থাকা তেজানের পিঠ চাপড়ে দিতে দিতে একদম অস্বাভাবিকভাবেই আলতো আছে সুরে সুরে সে গেয়ে উঠল, আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খালে শেখালে কথা। তেজানের চোখ জোড়া ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো। ছোট্ট একটা হাই তুলে সে লেপ্টে গেল জাঙ্কুকের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে চলল, ঐন্দ্রজালিক মায়ার মতন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। জাঙ্কুক নরম গলায় গিয়ে গেল, যতক্ষণ না তেজানের ছোট শরীরটা তার বুকে সম্পূর্ণরূপে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখ মেলে নিঃশব্দে দেখে গেল তে। রাত ক্রমশ গভীর হলো। তেজান ঘুমে আচ্ছন্ন। তে ছেলের পাশেই শুয়েছে, চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের তারা ভরা আকাশের দিকে। জাঙ্কুক নিশ্চুপ বসে আছে সোফায়। কেউই কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছেন জিন। এখন ছেলের সাথে আছে শুধু তে এবং জাঙ্কুক। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউই বলতে পারবে না। অবশেষে মুখ খুলল জাঙ্কুক, অভিমান করেছেন? তের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে, তার পিঠ জাঙ্কুকের দিকে। দরকার হলে আর একটা চড় মারুন, তবু আমার সঙ্গে কথা বলুন প্লিজ। জাঙ্কুক নীরব আর্জি জানালো বুঝি। তে এবার আর শুয়ে থাকতে পারলো না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চড় না, তোমাকে ধরে কাঁচা চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো জাঙ্কুক। ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিশ্চিত হয়ে তে বিছানা থেকে নেমে এলো। পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনোদিনও শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমায় থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে, কিন্তু এখন তুমি একা না। সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তার বাচ্চার জীবনটাও জড়িয়ে আছে, তুমি জানো না? বোঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র নেতার সঙ্গে পাঙ্গা নিতে। আমি বুদ্ধিহীন? আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফিরেছো তুমি?
তের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো জাঙ্কুক। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করেছে, তবুও মাঝে মাঝেই গলা চড়াও হয়ে উঠেছে। রাজনীতি কি খারাপ জিনিস তুমি জানো না? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। ক্রিস আজ তোমার স্ত্রী সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে চলে যাবে। আমি তোমার পরিবার কেউ কিচ্ছু করতে পারবো না। একদিন দুই দিন আলোচনা হবে, ফলাও করে আসামি ধরাও হবে, বছর 2 বছর মামলা চলবে, তারপর জোর খাটিয়ে রাজনৈতিক পরিচয় লাগিয়ে খালাস দিয়ে দেওয়া হবে। তাই চাও তুমি? হ্যাঁ ক্রিস। তে এত কিছু বলেছে, অথচ জাঙ্কুকের মাথায় ঢুকলো শুধু ক্রিস নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথেই সে চলে এসেছে ঢাকায়। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কি হয়েছে, কিভাবে হয়েছে। তের মুখে নামটা শুনে জাঙ্কুকের চেহারা হঠাৎ করে অগ্রাসী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখপানে। তের মনে হলো সে বুঝি জাঙ্কুকের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখছে। শটান উঠে দাঁড়ালো বান্দা। ক্রিস করেছে এসব? আপনি কিভাবে জানলেন? তে খানিক ভেবাচাকা খেয়ে নিকের কথাটা খুলে বলল। সব শুনে জাঙ্কুকের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করেই তার ঠোঁট জুড়ে ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতর এক মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথার চুল টেনে ধরল জাঙ্কুক। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, ও মাই গড, ক্রিস, রাইট, মাদার ফাকিং বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খোদাই করব। তে আটকে উঠল। না আলাদিন, আমি না বলেছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু কিসের কথা শুনবো? ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে চুবিয়ে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিংস হচ্ছে আমার। আলাদিন একদম চুপ। অত্যন্ত রুক্ষভাবে তের ঠোঁটে আঙুল চেপে ধরল জাঙ্কুক। অতঃপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্রমূর্তিকে। জাঙ্কুক ঝুঁকে এসে তের দুপাশে 2 হাত রেখে খড়খড়ে গলায় বলল, দুনিয়া জানেন? দুনিয়া আপনার আমার দুনিয়া, আর আমার দুনিয়ায় যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমূলে উপড়ে ফেলে দেব আমি। আর একটু কাছে ঝুঁকে সে অশনি সংকেতের মতন ফিসফিস করে বলল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওদের বুকে ছুরি মারবো আমি। আমি আপনার জেনারেশনের ভদ্র সুশীল স্বপ্নের পুরুষ না, আমি উত্তাল জেনারেশন জি। আই ডু ভায়োলেন্স, আই ইট ভায়োলেন্স, আই রিড ভায়োলেন্স অ্যান্ড আই লিভ ফর ভায়োলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না জাঙ্কুক। হন হন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পিছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বলতে নিজের বুক চেপে ধরল। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়ে লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো জাঙ্কুক। ওপাশ থেকে রিসিভ হতেই গুরু গম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে সুগা, নম্বরটাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয় পঙ্গু শরীর থাকবে ওর, না হলে কবর। রাজনীতির আব্বাকে চেনেও, আজকে বোঝাবো ওই আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি, আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। সুগার কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো হিসাং। কি পুলিশ? পুলিশ ওদের বালটাও ছিড়বে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর পুলিশ আসে? তেমনই হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে ডাক্তার দিয়ে চুল ছিড়বো আমরা? গর্জে উঠল সাংহুনো। তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়েই ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে হিসাং আবার বলল, তোর এখনো এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে জেনে আমি অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না তো। আইন এমনি এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলতায় মত্ত হয়ে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের কর তো গাড়ি থেকে, বের কর। বয়সে একটু বড় বলে দাদাগিরি করে খালি। মান্দারটা আমলে চিন্তা ভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালা অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা আপনি গাড়ি থেকে বের হন। সাংহুন ঝাঁজ নিয়ে বলল। সুগা বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। জাঙ্কুকদের সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়। 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি হওয়া। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছিলেন। পরে 1 বছর টাইফয়েডে স্কুলমুখ হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে চিন্তা ভাবনা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্ন ছাড়া বাউন্ডুলের দলটাকে একসাথে বেঁধে রাখতে।
গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পিছনে সবাই হাকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না জাংকুক স্বয়ং। এক মনে ড্রাইভ করছে, দৃষ্টি রুক্ষ, যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভ্রুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট, বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশের গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস, ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধ বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ জাংকুকের পরিবারের সঙ্গে যা হলো, তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুটছিল সবাই। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউই বলতে পারবে না। প্রত্যেকেই একটা ঘড়ির মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনো মতে থামিয়ে ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো জাংকুক। সামনেই একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেয়াল ধসে কোনো মতে স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে জাংকুক সুচারু নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম নয়। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও, শুধু রাতের আকাশের তারাদের আলো ভুতুরে ভাবে চারিদিক আচ্ছন্ন করে রেখেছে। আমি বলছিলাম কি জাংকুক, মাথাটা ঠান্ডা করে। সুগা শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইছিল, কিন্তু জাংকুক তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অবধি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আর একটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দুহাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখলো জাংকুক। নিঃশব্দে অনুসরণ করলো সুগা, হিসাং এবং সাংহুন। হাতের হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারপাশ দেখছে সাংহুন। অপরদিকে হিসাং পর্দার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সাই নেই, তবুও সুগা নেহায়াত খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে পকেট নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন না হলে সে ব্যবহার করতে চাইছে না। এগোচ্ছে জাংকুক। তার চলনে শিকারি ছাপ, পা দুখানা বাঘের থাবার মতন। মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ জোড়া অশনি সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। সাংহুন ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে, পালিয়ে যায়নি তো আবার? জাংকুক তির্যক হাসলো। পালিয়ে আর যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালেও ফুটতে হবে না। পাতাল স্বয়ং ওই হিউম্যান ওয়েস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি থোতা? হিসাং জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তর জাংকুক দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই বোধটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা সুখ টান দিয়ে তামাকের ধোয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো জাংকুক। ঠোঁটের এক পাশে সিগারেট রেখে কিভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুত একটা কণ্ঠে গেয়ে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই নো ইউ আর এ মনস্টার। পিছনে সুগারা সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয় ভয় দেখানোর জন্য, জাংকুকের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিসে, কাতর, বিষণ্ণ, বিনোদিত সবকিছুর অশরীরী মিশ্রণ। সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। সুগার না চাইতে একটা ঢোক গিলল। রাতের হালকা আলো জাংকুকের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে এক ভৌতিক আবহ সৃষ্টি করেছে। সাংহুন আর হিসাং হঠাৎ করেই সুগার গা ঘেঁষে এসে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকেই ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। জাংকুক জ্যাকেট খুলে নিতেই ভেতরে ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকায় পেশির গাঁথুনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইসেপস ফুলে ফেপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধলো জাংকুক। তার অশরীরী সঙ্গীত থেমে নেই। শীষ বাজিয়ে বাজিয়ে সে গেয়ে চলল, Up above the house so high, I will
will chase you until you die. জাঙ্কুকের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘর ঘরে গর্জনের মতো। পা কাঁপলো সাংহুনের। একপাশ থেকে সুগার বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করলো, ওর উপর জিন আসর করেছে নাকি? ভাই, ও যদি উল্টো ঘুরে আমাদের উপরই ঝাঁপিয়ে পড়ে, আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। হিসাং বলতেই সুগা একই সঙ্গে ভীষণ বিরক্তি এবং অস্বস্তি অনুভব করলো। হে রাম! অস্ফুট স্বরে সে বিড়বিড় করলো। জাঙ্কুক দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙা দেয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতন সবকিছু কেমন থমথমে হয়ে রইল। অতঃপর পিনপতন নীরবতা। জাঙ্কুকের সেই অশরীরী সঙ্গীত আর শীষ দুটোই নাই হয়ে গিয়েছে। সুগার ধার ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন নীরবতা? সর দেখি। সুগা দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে ভেতরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে। জাঙ্কুকের ফোনের ফ্ল্যাশ। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। জাঙ্কুক মেঝের মাঝ বরাবর উবু হয়ে কি যেন দেখছে। হিসাং না পারতে একদলা থুতু ফেলে শুধিয়ে বসলো, উফ, কি গন্ধ! কি মরেছে? মানুষ। জাঙ্কুকের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল সাংহুন। বেচারা এক লাফে হিসাংয়ের কোলে উঠে পড়ল। সুগা আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে জাঙ্কুককে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জলজলে চোখে চেয়ে সে বলল, সাবধানে পা ফেল, রক্ত পড়ে আছে। সুগা নিচের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছায়া আলো আধারিতে চোখ সয়ে এসেছে তার। পায়ের নিচে থকথকে জেলির মতন রক্তাভ কিছু। অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। ঝট করে পিছিয়ে গেল সুগা। এসব এসব কি? কাঁপা কাঁপা গলায় হিসাং বলে উঠল, হুস, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক। খবরদার, এক পাও নড়বি না। ফিসফিস করে উঠে দাঁড়ালো জাঙ্কুক। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারিদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তধারা বয়ে গিয়ে সুগার পায়ের কাছ অবধি পৌঁছেছে। এখন জমে থকথকে হয়ে আছে। গা গুলি উঠল সবার। শরীরে যেন কাঁটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকালো সুগা। হিসাং আর সাংহুন একে অপরকে জাপটে ধরে রাখলো। বন্ধুর সামনে মান ইজ্জত চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র জাঙ্কুক সুঠাম শরীরে দণ্ডায়মান। বোটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপলো সে। কি হয়েছে এখানে? সুগা ফিসফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। জাঙ্কুক প্রথমটায় জবাব না দিয়ে ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে অন্য পাশে দেখল। একটা নয়, দুটো লাশ। আর একটা দেয়ালের কোণায়, শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝি অর্ধেক মাটির মাঝেই পুঁতে রাখা। দৃশ্যটা বিভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশ লাইট সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করলো, কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমরা আসার আগেই হয়ে গিয়েছে। জাঙ্কু কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা, সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। সাংহুন কেঁদে উঠল, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না। এখন যদি বিনা দোষে জেলে ভরে দেয়। বাইরে গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ, তারপরই এক অতি পরিচিত মেলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। আলাদিন! এক সেকেন্ডের জন্য জমে গেল জাঙ্কুক। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হার্টবিট অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে আসছে, কাছে। বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না জাঙ্কুক। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো তের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সবুজাব একটা কামিজ পরনে, ওড়না কাঁধের এক পাশে ঝুলছে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। তে একা নয়, তার পিছনে নিকির অবয়ব স্পষ্ট। বোনকে এখানে সেই নিয়ে এসেছে। বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারো। জাঙ্কুকের ভয়ানক রাগ হলো। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ভ্রুজোড়ার তীব্র কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল।
তে ভেতরে ঢুকে খানিকটা অগ্রাসী কণ্ঠে বলতে গেল, তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপানোর এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও নিজের বকুনি সম্পূর্ণ করতে পারলো না তে। নাকি বোটকা গন্ধটা গিয়ে লাগলো, ভেতরেও ঠিকঠাক ঢুকতেও পারলো না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগেই হুট করে একটি বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো তে বুঝতেও পারলো না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরই তাকে উপুর করে সরাসরি নিজের কাঁধে তুলে নিল জাঙ্কুক। তে ঝুলে পড়লো, তার পা এবং হাত জোড়া অসহায়ের মতো দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। জাঙ্কুকের পিঠে কিল বসাতে লাগলো, এই ছেলে নিচে নামো, কি আশ্চর্য, নিচে নামো আমাকে এক্ষুনি। জাঙ্কুক তেকে ভালো মতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশ লাইট ধরে সকলের উদ্দেশ্যে গর্জে উঠল, আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। তেকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না, সাবধানে রক্ত টপকে বারান্দা বেয়ে শেষমেশ নিচে চলে এলো। তে তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে, কি অসভ্য ছেলে, আমার কথা কানে যায় না? নামাও। সভ্যতা তো নেই এখন, লজ্জা শরম ভুলে গিয়েছো? আলাদিন, আমি হাঁটতে জানি, নামো আমাকে। জাঙ্কুক হুট করে নিজের অন্য হাতটা তুলে তের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল, কাঁধায় পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা আমার বুকে রাখুন, তবু আমার কাঁধে লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাঁধে জোড়া নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। তের গাল লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিধিয়ে গেল জাঙ্কুকের স্পর্শ পেয়েই। পেছনে পেছনে ততক্ষণে সুগা, হিসাং, সাংহুন আর নিকিও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। তে কোনোভাবে তেজানকে রেখে বাড়ির গাড়ির ড্রাইভার আর নিকিকে নিয়ে জাঙ্কুককে থামাতে এসেছে তা স্পষ্ট। জাঙ্কুক তেকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরে প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরই ক্ষান্ত দিল সে। জিজ্ঞেস করলো, পোটলা কার কাছে? চোখ মুখ কুঁচকে ফেললো তে। আম্মু আর জিমিনকে ডেকে রেখে এসেছি, তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছো? এবার শান্তি করুন। জাঙ্কুক বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু তে তার হাত খামচে ধরলো। এই বিষয় বদলাবে না, ওখানে কি করছিলে তুমি? কেউই তো নেই। আর ওই বৃষ্টি গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি, কি করেছো তুমি, সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়লো জাঙ্কুকের ঠোঁটে। ঝুঁকে এসে তের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় সে বলল, কিছু না করতে পারার আফসোস করছি। আলা তের ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরল জাঙ্কুক। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। জাঙ্কুকের আঙুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া বুলিয়ে একেবারে ঠোঁটের কোণে এসে থামলো। জলজলে চোখে চেয়ে ঘোষণা করলো, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করার সুবাসের নাম লেখা থাকবে শুধু আমার, আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে জাঙ্কুক আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রেশিয়াস, আই এম রাইট হিয়ার উইথ ইউ। ফিসফিস করলো সে। অতঃপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখলো। তার দৃষ্টি মিলিত হলো সুগার সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছুড়ল, পুলিশকে কল কর। আজ সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছে তেজানকে। অবশেষে তের বিস্তর চিন্তার একটু হলেও অবসান ঘটেছে। গাড়ি চলছে মৃদু গতিতে। পেছনে প্যাসেঞ্জার সিটে তে, তার পাশে বসেছে জাঙ্কুক। তেজান মায়ের বুকে লেপ্টে আছে, ঘুমাচ্ছে না। ডাগর ডাগর চোখ মেলে চারপাশ দেখছে। কিমবাড়ির রাস্তা কেটে জাঙ্কুকদের বাড়ির সামনে এসে থামলো গাড়ি। ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো জাঙ্কুক, অতঃপর তাকে অনুসরণ করলো তেও। ছেলেকে কাঁধে শুইয়ে গাড়ির দরজা আটকে পেছনে ঘুরতেই একটি দৃশ্য তার নজর কেড়ে নিল। রাস্তার অপর পাশে কাই দাঁড়িয়ে আছে, পুরো দফতর তৈরি। বোঝাই যাচ্ছে অফিসের জন্য বেরিয়েছে। তার পিছনে বিদায় জানাতে এসেছে জেনি। উভয়ই তের দিকে তাকিয়ে আছে। রমণী এক পলক ভাই এবং ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। পরক্ষণে উল্টো ঘুরে জাঙ্কুকের দিকে তেজানকে এগিয়ে দিল। ধরো তো। জাঙ্কুক নিঃশব্দে তেজানকে কোলে তুলে নিল। খানিকটা কৌতূহলী দৃষ্টিতে তেকে রাস্তার অপর পাশে এগিয়ে যেতে দেখলেও কোনো মন্তব্য করলো না। তে কায়ের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিলেও জেনি বলে উঠল, বাবু কেমন আছে এখন? তে মৃদু হাসলো। আমি এখানে এসে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে? জেনি। থতমত খেয়ে গেল জেনি, তবে পাল্টা কোনো উত্তর করলো না। কাই মুখ তুলে তের দিকে চেয়ে বলে উঠল, কি বলতে চাইছো আপু?
কিছু বলতে চাইছি না, দেখতে এলাম এই বাড়িতে কেউ মরে টরে গেল নাকি আবার। এছাড়া কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। 3 দিন 3 রাত হাসপাতালে একটা মাসুম বাচ্চা ছটফট করে গেল, অথচ মামা মামি হয়েও 1 সেকেন্ড তাকে দেখতে যাওয়ার মতন সুযোগও হলো না কারো। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তো এমনটা হওয়ার কথা নয়। কাই দাঁতে দাঁত চেপে বলল, আপু, তেজানের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরাও দুঃখিত। তের ঠোঁটের হাসিটা আরেকটু বিস্তৃত হলো, কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিতাপের বিষণ্ণ হাসি। একটা সময় ছিল কাই, যখন তোর জ্বর হলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথায় জলপট্টি দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতি, ঝড় হলেই বালিশ নিয়ে আমার রুমে এসে বলতি, আপু আজকে তোমার সাথে ঘুমাই। তোকে ভাই কম নিজের সন্তানের মতো দেখেছি আমি, অথচ তুই আমার সন্তানেরই মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গিয়েছিস আজকাল। কায়ের মুখটা থমথমে হয়ে গেল, দৃষ্টি ফিরিয়ে নিল সে খানিক অপরাধীর ভঙ্গিতে। জেনি খানিকটা কর্কশ গলায় বলে উঠল, আপু, আপনাদের তো আমাদের এখন কোনো প্রয়োজন নেই, তাই না? বড় ঘরের বউ হয়েছেন, টাকা পয়সার তো কমতি নেই কোনো। ডাক্তার শাশুড়ি, ব্যবসায়ী শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার আর কি লাগে? জেনির কথায় স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেল। তে ভ্রু কুঁচকে ফেলল, স্বামী যেমনই হোক মানে? আপু, কাই কিছু বলতে যাচ্ছিল, তবে তে হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতর হয়ে উঠল। জেনির দিকে ধারালো চোখে চেয়ে সে বলল, হেয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি, সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু, সবাই তো জানি। শুধু বড়লোক হলেই হয় না, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতা থাকতে হয়। কাহিনী একটু হলেও আমাদের কানে আসে, এলাকার বাইরে তো থাকি না। এমনি এমনি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ? এমনিতেই দুধের শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে, কোনো বেয়াদবি করেনি আপনার খালাতো ভাই? শেষ দুটো শব্দে আলাদা একটাই জোর দিল জেনি। কাই খপ করে স্ত্রীর হাত ধরে থামতে ইশারা করলো, সে বেপাত্তা হয়ে বলে গেল, এলাকার মস্তান কি না, কোথায় কোথায় কি কি করে বেড়ায় দেখুন গিয়ে। ঠিকই বলেছ, কোথায় কোথায় কি কি যেন করে বেড়ায়, শুধু স্ট্যাটাসের বাহানায় কোনোদিন ঘাড় থেকে বোনের বোঝাটা নামাতে পারলো না। মানুষের বিপদ দেখে মুখ ফিরিয়ে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে নিজেকে রুখতে শিখলো না। এসবই তো করে বেড়ায় ও সারাদিন। তির্যক হেসে বলল তে। জেনি এবং কাই উভয়ে জমে গেল। তে কয়েক পা এগোলো, দাঁড়ালো একেবারে জেনির মুখোমুখি। জেনির চেয়ে সে ইঞ্চি কয়েক লম্বা। ঝুঁকে রমণীর বিভ্রান্ত মুখমণ্ডলের পানে চেয়ে তে বলল, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতার নিদর্শন তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দ্য এভার পারফেক্ট জীবনসঙ্গী। কি মনে হয় জেনি, তোমার ছেলেরা তোমার স্বামীর মতো হলে সইতে পারবে? জমে গেল জেনি। একটা টু শব্দও আর বের করতে পারলো না মুখ থেকে। তে পর্যবেক্ষণ করলো তার মুখটা, ক্রোধ প্রকাশ করলো প্রকাশ্যে। যদি পারফেক্ট সুশীল জীবনসঙ্গী তোমার স্বামীর মতো হয়, তাহলে আমার এলাকার মস্তানি সই। আরেকটা কথা ঠিকই বলেছ তুমি, মানুষের মনকে বিষিয়ে তুলতে হলেও ট্যালেন্ট লাগে। সেক্ষেত্রে আমার আলাদিন পুরোই ট্যালেন্টলেস। পিছিয়ে দাঁড়ালো তে। শেষ একবার ভাই আর ভাইয়ের স্ত্রী দিকে তাকালো, হতবাক হয়ে চেয়ে আছে দুজনই। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কত দূর কাই? 2 মাস তো প্রায় হয়েই এলো, চট জলদি কর, না হলে মামলা মোকদ্দমা চালানোর হিম্মত আমার খুব ভালোভাবেই আছে, জানিস তো। মুচকি হেসে উল্টো ঘুরে রাস্তা পার হয়ে অপর পাশে চলে এলো তে। পেছনে ফিরে আর দেখলো না। জাঙ্কুক লোহার গেটের কাছে তেজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তে আসতেই বাঁকা হেসে জাঙ্কুক বলে উঠল, আপনার হাসিটা পুরোই মম যে সিরিয়াল দেখতো সেই সিরিয়ালের কুটনি বেটির মতন। ব্যাপার কি, আপনিও কবে থেকে অন্যের জীবনে ভিলেনগিরি শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকেই তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে তে লম্বা পা ফেলে বাড়ির দিকে এগোলো। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের উপর টেনে তুলল জাঙ্কুক। সাগ্রহে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত। জাঙ্কুক এখনো 2 চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারংবার এদিক সেদিক করছে সে। সেই রাতের চিত্রটা সে ভুলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে ধরা পড়েছে 2টো লাশের একটাও ক্রিসের না। তে আর তেজানের উপর হওয়া হামলার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে জাঙ্কুক। সেই ভিত্তিতে খুঁজতে গেলে জানা যায় ক্রিস পলাতক। সে কোথায় আছে কেউই জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন ঘোলাটে। ওই 2 জন চেলাকে তবে কে খুন করেছে? জাঙ্কুক পৌঁছানোর অনেক আগেই ঘটেছে ঘটনাটা, তাই তো অমন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা, যার কুল কিনারা আপাতত সে করতে পারছে না।
তবে জাঙ্কুক এটুকু ঠিকই বুঝতে পারছে ভবিষ্যতে তাকে অনেক সাবধানে চলতে হবে। ভাবনায় বিভোর জাঙ্কুক সোফায় পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। পুরোপুরি অন্ধকার ভালোবাসলেও তে হালকা আলোয় স্বাচ্ছন্দ্য বোধ করে। আর জাঙ্কুক বিছানায় ঘুমায়নি, যদিও তে তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে, তবুও ভেতরে ভেতরে চাপা ক্ষোভ আছে স্পষ্ট। সেও আর জাঙ্কুককে জোর করেনি। বিছানায় শুধু তে আর তেজান ঘুমিয়েছে। অন্য সময় জাঙ্কুক চোখে আই মাস্ক আর কানে তুলো গুজে শুয়ে থাকে, কারণ প্রায় রাতেই অনেকবার কেঁদে ওঠে তেজান। জাঙ্কুকের ঘুম বিভোর, তাই কানে তুলো গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কারের পর থেকে সে টের পায়নি কখন বাচ্চা উঠেছে, কখন কখন তে নিদ্রাহীন সামলেছে সবকিছু একা একা। তবে আজ রাতে সে আই মাস্ক তুলো কিছুই ব্যবহার করছে না। চোখ বুজে ঘুমানোর ভং ধরে শুয়েছিল বিধায় টের পেয়েছে। ইতিমধ্যে 3 বার উঠে ছেলেকে খাইয়েছে তে। ভীষণ ক্লান্ত শরীর তার। হাসপাতালে 3 রাত মেয়েটা টানা 2 ঘন্টার জন্য হলেও চোখের পাতা এক করেছে কিনা সন্দেহ। মুখের ক্লান্তি ভাব আর মলিনতা দেখেই বোঝা যায়। অথচ বিরক্তিকর একটা টু শব্দ অবধি করেনি তে। যতবার তেজান কেঁদেছে ততবারই হয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সারি গ্লাইডারে বসে দুলেছে, আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানি গান গেয়েছে। কি নিদারুণ ধৈর্য একজন মায়ের! জাঙ্কুক শুধু চোখে দেখছে আর কানে শুনছে, তাতেই তার ভীষণ বিরক্তি ধরে যাচ্ছে। অথচ তে দিনের পর দিন রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তাও জাঙ্কুক চোখের সামনে দেখছে। তাহলে যে 3 মাস তে একা একা থেকেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে? নারী ও পুরুষের ক্ষমতায় কত পার্থক্য! একজন বাবা কিংবা একজন মায়ের দায়িত্ব কত ব্যাপক! এই বিষয়গুলো তে জীবনে না আসলে জাঙ্কুক কখনো অনুধাবন করতে পারত না। কতক্ষণ ভাবনার জগতে ডুবে ছিল জাঙ্কুকের হিসাব নেই। দীর্ঘ নির্ঘুম রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুঝে আসছিল তার। ঠিক এমন সময় মৃদু ক্রন্দনের আওয়াজ। চোখের পাতা খুলে গেল জাঙ্কুকের। অজান্তেই মাথা তুলে তাকালো সে বিছানার দিকে। মাঝখান বরাবর তে শুয়ে আছে। তার এক পাশে তেজান আরেক দফায় জেগে উঠেছে। ছোট ছোট হাত পা ছুড়ছে, ব্যান্ডেজ করা হাতটা দুলছে চারিদিকে। চোখ মুখ কুচকে ফুপিয়ে বড় সড়ো চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। তে এখনো টের পায়নি, ঘুমিয়ে আছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতখানি ক্লান্ত এবং জর্জরিত সে। জাঙ্কুক কয়েক সেকেন্ড সিদ্ধান্তহীন হয়ে রইল। তারপর কিছু বুঝে ওঠার আগেই অন্তরের তাড়নায় সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক যে মুহূর্তে তেজান চিৎকার করে কান্না শুরু করবে, ঠিক সেই মুহূর্তেই জাঙ্কুক বিছানার কাছে গিয়ে সপাত করে ছেলেকে কুলে তুলে নিল। লম্বা পা ফেলে তের কাছ থেকে দূরে সরে এলো। পোটলা, তোর সাইরেনের বিরতি নেই? আম্মু ঘুমালেই বাঁশি বাজাতে মন চায় না? জাঙ্কুকের আলতো কথায় কান্না থেকে বিরত রইল তেজান। ডাগর ডাগর চোখ মেলে ফেল ফেল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো তেকে দেখে শেষমেশ রুমের কোণা টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক। অতি সাবধানে তেজানকে সেখানে রাখলো। দেখি দেখি দেখি, হাগুমতো কয় কেজি করেছিস? তেজানের ডাইপার ভিজে উঠেছে। জাঙ্কুক কয়েক মুহূর্ত দ্বিধা করলো। শেষমেশ একটি দীর্ঘ প্রশ্বাস টেনে শুকনো কাপড়ের বাস্কেট থেকে ক্লিপ তুলে নিজের নাকে লাগিয়ে নাক বন্ধ করে ফেলল। মুখ দিয়ে প্রশ্বাস টেনে অবশেষে ডাইপারে হাত দিল সে। ছটফট করছে তেজান। এদিকে জাঙ্কুক জানে না ডাইপার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে, মাথা কাত করে তাকালো পেছনে। থেকে ডেকে তুলবে? ধুর, তাহলে এত কাহিনীর প্রয়োজন কি ছিল? ডাইপারের প্যাকেট তুলে ইনস্ট্রাকশন পড়ল সে, তাও কিছু বুঝলো না। শেষমেশ নিজের ফোন হাতে তুলে নিল। ইউটিউবে গিয়ে সার্চ দিল হাউ টু চেঞ্জ বেবিস ডাইপার। বেশ কয়েকটা ভিডিও এলো। বিজয়ের হাসি হেসে সেটা পাশে রেখে জাঙ্কুক নাকি সুরে তেজানের সঙ্গে কথা বলতে লাগলো। দেখেছিস বাপ তোর কত চালাক? মামু, সোনার কপাল নিয়ে জন্মেছিস তুই, বুঝেছিস? না হলে আমার মতো একটা বাপ পাওয়া তো বিলাসিতা। ভিডিও দেখে দেখে জাঙ্কুক ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরিয়ে দিল তেজানকে।
সম্পূর্ণ সময়টা ছটফট করে গেল তেজান। বাইন মাছের মতো খালি হাত গলে বেরিয়ে যায়। জাঙ্কুক শেষমেশ খপ করে তার দুটো হাত মাথার উপরে তুলে চেপে ধরে রেখে শাসালো, পোটলা ছটফট করছিস কর, কিন্তু মামা তোর আম্মু যদি উঠেছে একদম উল্টো লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তার আগে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝেছিস? বিনিময়ে পা তুলে শটান জাঙ্কুকের থুতনিতে হামলা চালালো তেজান। খিলখিল করে হেসে উঠল জাঙ্কুক। তারপর তেজানকে উল্টো শুইয়ে পেছনে আলতো দুটো চাপড় দিয়ে বলল, আর মারবি বাপের মুখে লাথি। প্রায় মিনিট 15 নীরব যুদ্ধ শেষে অবশেষে তেজানকে ডাইপার পরাতে পারল জাঙ্কুক। নাক থেকে ক্লিপ খুলে নিজের হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলো সে। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড ক্রিম তুলে হাতে মাখলো। শুধুমাত্র তারপরই চেঞ্জিং টেবিল থেকে তেজানকে কাঁধে তুলে নিল সে। তে ফিডারে দুধ পাম্প করে রেখেছে, সেটা আর একটা তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গিনী। এক হাতে তেজানকে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ টেনে তেল পাশে রাখলো জাঙ্কুক। খানিকটা সময় প্রাণ ভরে দেখলো ঘুমন্ত মুখটা, কি নিষ্পাপ, কি মায়াবী। বুকটা তার অজানা উষ্ণতায় ছেয়ে গেল। ঝুঁকে তেল কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদুরে চুমু এঁকে দিল জাঙ্কুক। ফিসফিস করে বলল, স্লিপ টাইট অ্যান্ড ড্রিম অ্যাবাউট মি মাই প্রেশিয়াস। তেজান ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করেছে, তাই জাঙ্কুক পিছিয়ে গেল। নিঃশব্দে রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল নিচের হলরুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রির নীরবতা। হালকা হলুদাভ আলোয় আবছায়াভাবে আলোকিত হলরুম। জাঙ্কুক সোফায় বসলো তেজানকে নিয়ে। ততক্ষণে সত্যি আবার কাঁদতে শুরু করেছে শিশুটি। জাঙ্কুক ছেলেকে বুকে চেপে দোলালো। এই যে বাবা এখানে, আম্মুর ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি দুধ চাই কার? তেজানকে ধরে অন্য হাতে ফিডারটা মুখে দিতেই কান্না ভুলে চুপচুপ করে খেতে লাগলো সে। জাঙ্কুক অপলক নয়নে চেয়ে দেখলো গোটা দৃশ্য। সামান্য দুধ খাওয়ানোর দৃশ্য এতটা মধুর হতে পারে তার জানা ছিল না। তার বুক ঘেঁষে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরেই নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতির। বুকের ভেতর যা অনুভূত হলো তা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না জাঙ্কুক। কিছুই বোঝে না সে, কিছুই জানে না। তবে এটুকু জানে, এই ছোট্ট নাজুক অস্তিত্বটিকে সে নিজের অন্তিম নিঃশ্বাস অবধি রক্ষা করে যাবে, এমনভাবে যেমনভাবে নেকড়ে পাহারা দেয় নিজের শাবকদের। তেজানের দুধ খাওয়া শেষ হলো, তবে চোখে আর ঘুম এলো না। উপরন্ত তরতাজা হয়ে সে হাত পা ছুঁড়ে কখনো জাঙ্কুকের মুখে কখনো বুকে দপাদপ মেরে গেল। এদিকে ঘুম জুড়ে আসছে জাঙ্কুকের চোখের পাতা, অথচ ছেলের আগে সে ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে কিচেনে হাঁটলো, সদর দরজা ঘুরে বারান্দায় অবধি গেল। উপায়ন্তর না পেয়ে শেষমেশ নিজের পালিত হ্যামস্টারদের খাঁচার কাছ থেকে তেজানকে ঘুরিয়ে আনতে গিয়ে চেঙ্গিস খানের দৌড়ানি খেলো। কিম জং হিটলার আর বারাক ওসামাকে আঙুর ফল খাওয়ানো হয়ে গেল। সব হয়ে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটল, অথচ তেজানের ঘুম আর হলো না। শেষমেশ হল ঘরের সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গদিতে, কাঁধে জড়িয়ে আছে তেজান। কখনো ছেলের পিঠে আলতোভাবে চাপড়ে যাচ্ছে জাঙ্কুক। এবার একটু ঘুমা বাপ, ও বাপ প্লিজ ঘুমা, নাহলে স্কচ টেপ এনে চোখে মেরে দেবো একদম। পোটলা, ঘুম না আসলে আমার মতন করে চোখ বুজে বল আর শোন। ঘুমা ঘুমা, তামান্না ভাটিয়া, আজ কি রাত মাজা হুসনে কা, তামান্না ভাটিয়া। একটা সময় ছেলের পিঠে চাপড়াতে নিজেই ঘুমিয়ে পড়লো জাঙ্কুক। তার কাঁধে মাথা ঠেকিয়ে তখনও জেগে আছে তেজান। জাঙ্কুকের শরীর শিথিল হয়ে যেতেই তেজান নিজের ছোট্ট একটি আঙুল তুলে পিতার বুকে ঠেকিয়ে হাই তুলল। রোদের আলো চোখে এসে লাগতেই আড়মোড়া ভেঙে জেগে উঠল তে। তার
তার সমস্ত শরীর এত ফুরফুরে শেষ কবে লেগেছে সে ভুলে গিয়েছে। বিছানায় যখন উঠে বসেছে তখনও চোখ সম্পূর্ণ খুলেনি তার। আরামদায়ক উষ্ণতায় জড়ানো এক দুর্দান্ত সকাল। এত ভালো ঘুম তেজান জন্ম হওয়ার আগেও হয়েছে কিনা সন্দেহ আছে তার। বেশ দিল খোলা মেজাজে চোখ কচলে তে যখন পাশে তাকালো তখন দেখলো বিছানা একদম ফাঁকা। তেজান নেই। বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠল তার। সমস্ত আয়েসটুকু এক লহমায় উবে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতেই পড়ে গেল সে। তবে হাঁটুতে পাওয়া ব্যথা উপেক্ষা করে হন্যে হয়ে আশেপাশে তাকালো। তেজান, কুচুপু, কোথায় তুমি? সেদিনের ঘটনার পর থেকে তের মাতৃহৃদয় আরো সতর্ক হয়ে গিয়েছে। দিক বিদিক যুক্তিতর্ক কোনো কিছুর ধার না ধরে সে ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে। উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভেতর ছেলেকে না পেয়ে আতঙ্কিত তে যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে লাগলো তখন সামনের দৃশ্যটি তাকে বাকরুদ্ধ করে দিল। পদক্ষেপ সিঁড়ির গোড়ায় থমকে গেল। বরফ খণ্ড হয়ে সামনে চেয়ে রইল সে। হার্টবিট হয়ে উঠল দুর্বার। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক শান্তির আসর বসেছে। পরিবারের সকল সদস্য চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতন। জিন, আইয়ু, জিমিন এমনকি নামজুন অবধি নিশ্চুপ নিশ্চল। প্রত্যেকের চোখের দৃষ্টি সামনের দৃশ্যে আবদ্ধ। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো তে। চোখজোড়া মহাবিস্ময়ে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমাচ্ছে জাংকুক। আর ঠিক তার বাহুর মাঝেই কাঁধে মাথা রেখে পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন তেজান। পিতা এবং পুত্র উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাইরের স্নিগ্ধ সূর্যরশ্মি উভয়ের শরীরে প্রতিফলিত হয়ে এক ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি করেছে। পরম শান্তি, পরম নিরাপত্তার এক নিশ্ছিদ্র বেষ্টনী যেন। একে অপরের সহায়ক দুটি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগী দৃশ্যটি আজ বাড়ির প্রত্যেক মানুষকেই নিজেদের স্থানে থামিয়ে দিয়েছে। উষ্ণতায় ছেয়ে ফেলেছে তাদের অন্তরসমূহকে। তে ধীর পায়ে নিচে নেমে এলো। খানিকটা সম্মোহনী কণ্ঠে আলতো আছে বলল, আমি ওদের ডেকে দিচ্ছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন জিন। না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে। খবরদার, কেউ বিরক্ত করবি না। সকলে অবাক হয়ে গেল। জিন প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছেন। হাতের মোবাইল ফোনে বেশ কয়েকটা ছবিও তুলে নিলেন তিনি। অতঃপর জানালেন, আজকে সবাই নাস্তা কিচেনে করব, ওকে? কেউই দ্বিমত করল না। প্রতিদিনকার মতন হল রুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকলের নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমকে নিঃশব্দ রাখলো, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে।